নমস্কার। আমার একটু দেরি হয়ে গেল লাইভটা করতে। আমি ৬টার সময় বলেছিলাম, একটু দেরি হয়েছে। আপনারা তাড়াতাড়ি জয়েন করে যান, তাহলে আমি লাইভটা শুরু করতে পারবো। এখনো পর্যন্ত কাউকে আমি দেখছি না। আপনারা জয়েন করলে আমি লাইভটা শুরু করতে পারবো। আমি ৬টা থেকে লাইভটা করব বলেছিলাম। এখনো পর্যন্ত আমি কাউকে লাইভে দেখতে পাচ্ছি না। একজন আছেন। আমার বক্তব্যটা দিয়ে শুরু করি। আমাকে অনেকে 4জন অলরেডি জয়েন করে গেছেন। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলেন একটা কথা, যে রাহুলের রাহুলকে যেদিন তার বাড়িতে আনা হলো এবং যেদিন তার শেষকৃত্য সম্পন্ন হলো আর কি, শেষকৃত্য সম্পন্ন মানে শ্মশান যাত্রার দিন আর কি, সেদিন কেন আমাকে দেখতে পাওয়া যায়নি। প্রথম কথা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে 29 তারিখ, 29 মার্চ, একাদশীর দিন। আর আমার 30 তারিখ উড়িষ্যা যাওয়ার ছিল, এটি বিশেষ কাজে অনেক দিন আগে থেকে। তো 30 তারিখ ভোরবেলা আমাকে বেরিয়ে যেতে হয়। আমি রবিবার ফিরেছি, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে ওটা আমি পারতাম না, আমার পক্ষে সম্ভব নয় যে ওইখানে গিয়ে দাঁড়ানো বা ওর সামনে গিয়ে দাঁড়ানোর মতো মনের বল আমার ছিল না। কতগুলো জিনিস আমি নিতে পারি না, জানি এই বিষয়টাতেও আপনারা আমাকে কটাক্ষ করবেন, কিন্তু আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা আমায় ভালোবাসেন এবং যারা আমাকে চেনেনও, তাদেরকে একটা জিনিস বলা, কতগুলো জিনিস আমি নিতে পারি না। যেরকম কেউ কুকুর বিড়ালকে মারছে আমি দেখতে পারি না, কেউ বৃদ্ধাদের মারছে, আমার প্যানিক অ্যাটাক হয়ে যায়। আমি পারি না, আমি কোনোদিনও দেখি না, আমি ভায়োলেন্স নিতে পারি না। সেরকমই খুব কাছের মানুষ কেউ চলে গেলে আমি তার সামনে গিয়ে দাঁড়াতে পারি না। আমার বাবা যখন চলে গিয়েছিলেন তখন আমার 15 বছর বয়স। আমি বাবার দেহটা দূর থেকেই দেখেছিলাম। এটা আমার সারা জীবনের আফসোস। আমি সামনে গিয়ে দাঁড়াতে পারিনি, কারণ আমার মনে সেই জোর ছিল না, এখনো নেই। আর এই রকম একটা অবস্থায় আমি সত্যি, আমার মনের জোর ছিল না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার ওই অবস্থায় গিয়ে ওকে ওইভাবে দেখার আমি পারবো না। আমার কাছে এখনো মনে হচ্ছে সে কোথাও আছে, আমাদের মধ্যেই আছে। আর ওর সঙ্গে আমার এতই ভালো সম্পর্ক ছিল যে যখনই কথা হতো, যদিও আমরা খুব কম কাজ করেছি, কিন্তু রাহুল আর প্রিয়াঙ্কা আমার এতটাই প্রিয়, এবং রাহুলের সঙ্গে আমি একটা কাজ করছিলামও। আমরা একটা ছবিতে অভিনয় করছিলাম, সেই ছবিটা এখনো শেষও হয়নি, ছবিটা বাকি। তো তখন আমাদের কথা হতো যে সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। তো যখন কথা হতো তখন ও আমাকে, মানে আমি ওর সঙ্গে কথা বলে একটা জিনিস বুঝতে পারতাম যে আমি কত কিছুই জানি না, ও কত জ্ঞানী, ও কত কিছু জানে। এবং সব কথারই শেষে ও সহজকে দিয়ে শেষ করতো। জানো তো অপাদি, আমি না সহজের মধ্যে এটা দেখতে চাই। জানো তো অপাদি, সহজ যদি অভিনয় করে, তাহলে এখন তো আমাদের অভিনয়ে অনেকে অভিনয় করতে আসেন যাদের মধ্যে খুব বেশি সম্ভাবনা আছে। অনেক ছেলেরা, অনেক মেয়েরা এখন আসছেন যাদের মধ্যে খুব সম্ভাবনা আছে, যারা খুব সুন্দর, খুব সুপুরুষ, খুব গ্ল্যামারাস। খালি মানে অভিনয় তো কাউকে শেখানো যায় না, যদি একটু টেকনিক্যালিটিস গুলো ঠিক করে নেওয়া যায়, যেগুলো শেখার, সেগুলো যদি কোনো, এখন তো কেউ থিয়েটারটা করতে চায় না, সবাই বাবা মার খুব আদরের সন্তান, তো তারা থিয়েটারটা করতে চান না। থিয়েটারে অনেক কষ্ট, অনেক ধৈর্য রাখতে হয়। তো আমরা একদিন আলোচনাই করছিলাম যে এরা যদি উইজলিং উডস বা এরকম কোনো ইনস্টিটিউট থেকে কোর্স করে, তাহলে এদের সম্ভাবনা আরো বেড়ে যাবে। এবং ও আমাকে বিভিন্ন ধরনের কথা বলতো, এবং সহজ যদি অভিনয় করতে চায় তাহলে তাকে কিভাবে গাইড করাবে, কোথা থেকে কোর্স করাবে, কি কি করালে উচিত হবে, ওর মধ্যে যে মোরালিটিস গুলো সেগুলো কিভাবে রেখে দেওয়া যায়, কিভাবে ইমপ্লান্ট করা যায়, সেই নিয়ে অনেক কথা হতো। এবং প্রিয়াঙ্কা কখনো খুব কম
ফোন করতো আমাকে, যদি কোনো কারণে ফোন করতো, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক প্রিয়াঙ্কা, আমাকে বলতো, অপাদি আমি রাহুল প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কা বলছি। সুতরাং এরকম যাদের সঙ্গে আমার সম্পর্ক, তাদের এই পরিস্থিতিতে, এটা আমাদের সবার পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে ওখানে গিয়ে দাঁড়ানোর আমার সেই ক্ষমতা নেই। আর আমার সারাক্ষণ ওর ওই মিষ্টি কথাগুলোই মনে পড়ছে, বা কোনো জায়গায় হয়তো একটা ভুল করলাম, ও আমাকে সঙ্গে সঙ্গে এসে বলতো, অপাদি এই জায়গাটা না তুমি কি আরেকবার শটটা দেবে, কারণ এই জায়গাটা আমার মনে হলো না এরকম হবে, তুমি একটু দেখো তো। বললাম, হ্যাঁ বাবা তুই ঠিকই বলেছিস, তাহলে আমাকে এই জায়গাটা ঠিক করে আমার যে ডিরেক্টরকে কি রিকোয়েস্ট করতাম, আমার শটটা কি আরেকবার নেওয়া যায়? কেন দিদি, ঠিকই তো আছে। বললাম, না ভাই আরেকবার নাও না, তা নিলে খুব ভালো হয়। ও আমাকে ধরিয়ে দিত, বা আমি হয়তো একটা কোনো গান গিয়ে নিলাম, শর্টের মধ্যে কোনো একটা গান, আমাকে সঙ্গে সঙ্গে এসে গানে বলতো, অপাদি এটাই কিন্তু কপিরাইট পড়ে যাবে, তুমি কিন্তু এইভাবে গানটা গুনগুন করেও গাইতে পারো না, গেও না তুমি। বললাম, হ্যাঁ তুই তো ঠিক বলেছিস, তাহলে তো প্রডিউসারের প্রবলেম হতে পারে, ডিরেক্টরের প্রবলেম হয়ে যাবে, না আমি ঠিক করে নিচ্ছি। তো এই কথাগুলো না আমার বারবার মনে আসছে, যে কত সুন্দর সময় আমরা কাটিয়েছি, কত ভালো ভালো কথা আমাদের সঙ্গে হয়েছে। এবং একটা কথাই আমার মনে পড়ছে, যেহেতু আমি খুব কম বয়সে বাবাকে হারিয়েছি, মা বাবা কম বয়সে চলে যাওয়া, যে বয়সেই যাক না কেন, সেটা তো একটা অপূরণীয় ক্ষতি। কিন্তু একটা বয়সে গেলে কি হয়, আমার মা যেরকম যখন গেলেন, তখন আমার খুব মনে হচ্ছিল যে মায়ের এইভাবে বাঁচাটা কাম্য নয়। মা যে ধরনের মানুষ, মা এই বেঁচে থাকাটা ডিজার্ভ করেন না। এইভাবে দিনের পর দিন বিছানায় শুয়ে মানুষের হাতে, কেউ বিরক্ত হচ্ছে, কেউ অধৈর্য হচ্ছে, এটা মা, এই বেঁচে থাকাটা মা ডিজার্ভ করেন না। কারণ মাও বলতেন যে, মনে একটা সময় না মৃত্যুরও দরকার আছে, জানিস তো। কিন্তু বাবা মা কম বয়সে চলে যাওয়াটা, ছোটবেলায় বাবা মা চলে যাওয়াটা, সেটা যে কি পরিমাণ ক্ষতি, সেটা আমি আমার জীবন দিয়ে বুঝি। তো রাহুলের যা যা স্বপ্ন ছিল সহজকে নিয়ে, এবং প্রিয়াঙ্কাকে নিয়ে যে পরিমাণ ওর অহংকার ছিল, প্রিয়াঙ্কার প্রতি ওর যে পরিমাণ শ্রদ্ধা ছিল, এবং প্রত্যেকের প্রতি ওর যে পরিমাণ শ্রদ্ধা ছিল, যা শ্রদ্ধা নিয়ে মানুষের সঙ্গে মিশতো এবং কথা বলতো, সেইখান থেকে এই মানুষের চলে যাওয়াটা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়ে গেছে। এটা ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়ে গেছে। আজকে কতগুলো জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে, এই যে এত বড় দুর্ঘটনাটা ঘটলো, সবাই এখন খুব সতর্কতা নিয়ে কথা বলছেন। সতর্কতা কোথায় ছিল, সতর্কতা কেন ছিল না, কেন সতর্ক হয়নি, কেন নিরাপত্তার ব্যবস্থা ছিল না, কেন এইভাবে চলে যেতে হলো। এই জুলাই এলে, 6 জুলাই এলে আমার অভিনয় জীবনের 30 বছর কমপ্লিট হবে। মানে 30 বছর আমি এই সংসারের মধ্যে কাটিয়ে দিলাম। আমি যখন প্রথম অভিনয় করতে এসেছিলাম, তখন আমাদের কোনো শর্ট দিতে গেলে, বিশেষত আমি একটা সিরিয়ালের কথাই বলবো, তখন একটা ধারাবাহিক নয় বোধহয়, তখন তো উইকলি হতো, মানে সপ্তাহে সপ্তাহে সিরিয়াল দেখানো হতো, সেরকম একটা সিরিয়ালে আমায় একটা সাপ নিয়ে দৃশ্য ছিল। এবার আমি তো কোনোদিন সাপ টাপ ধরিনি, আমার পক্ষে একটা অসম্ভব ব্যাপার যে সাপ, এত বিরাট একটা সাপ এনেছে, সেই সাপটা হাতে ধরে আমাকে অভিনয় করতে হবে। আমি তো প্রচন্ড ভয় পাচ্ছি। আর এখন না আমাদের এগুলো হয় না, এখন এই সাপ টাপের হলে সেগুলো গ্রাফিক্স করে নেওয়া হয়, কিন্তু তখনও পর্যন্ত এই সাপের দৃশ্য বা এই ধরনের দৃশ্য থাকলে সত্যিকারের সাপ আনা হতো। এবার আমি যে সাপটা ধরতে পাচ্ছি না, ডিরেক্টর অত্যন্ত বিরক্ত হচ্ছেন, আর সবাই খুব হাসছে। এবং আজ থেকে 30 বছর আগের কথা বলছি, তখন 96-97 সাল বোধহয়। তখন আমি অনেক ছোট, অনেক বয়সে ছোট, আমি যে ভয় পাচ্ছি সেটাতে সবাই খুব হাসছেন। এবং ডিরেক্টর আমাকে লাস্টে খুব বিরক্ত হয়ে বললেন যে, কোথা থেকে আসো তোমরা, হ্যাঁ অভিনয় করতে, জানো না লজ্জা ঘেন্না ভয় 3 থাকতে নয়, তার নাম অভিনয়। লজ্জা ঘেন্না ভয় 3 থাকতে নয়, তার নাম অভিনয়। সুতরাং তুমি কেন সাপটা নিয়ে শটটা দিতে পারবে না?
আমি ভাবলাম ঠিক কথা বলেছেন। আমি যখন এই কাজটা পছন্দ করেছি, আমি যখন কাজটা করতে এসেছি, তখন তো আমাকে এটা মাথায় রাখতে হবে। এবং এটাই অভ্যেস হয়ে গিয়েছিল যে আমি অভিনয় করতে এসেছি মানে কোথায় কি হচ্ছে, কি রিস্ক হচ্ছে, কোনো কিছু সেগুলো আমার মাথায় থাকলে চলবে না। আমাকে আগে আমার কাজটা ঠিক মতো করতে হবে। অনেক সময় এরকম হয়েছে যে পরপর পরপর প্রদীপ লাগানো হয়েছে, আমার সিন হচ্ছে আমি হেঁটে নামবো, আমার আঁচলটা বড় সিল্কের শাড়ি পরে আছি, আঁচলটা হয়তো লুটছে, সেরকমই দৃশ্য যে আমি ঠাকুরের মন্দির থেকে দৌড়ে দৌড়ে নামছি, সিঁড়ি দিয়ে চারপাশে প্রদীপ জ্বলছে, আঁচলটা লোটাতে লোটাতে আমি অনেক সময় বলেছি, হ্যাঁ রে এগুলোকে এত কাছাকাছি দিলি, প্রদীপগুলোকে এত কাছাকাছি দিলি, ও দিদি তুমি চলে এসো, কিচ্ছু হবে না। এবং সেটাই মাথায় থেকেছে, শটটা দিতে হবে, আমার কিছু হবে না। সবসময় ভেবেছি সত্যিই তো ঠিকই বলেছে, আমার কিছু হবে না। বা অনেক সময় এরকম হয়েছে যে আগে যেটা, এখন যেটা অনেক সুন্দর করে একটা হোটেল হয়েছে বাওয়ালির দিকে, আগে যখন ওখানে ওটা একটা বিরাট জমিদার বাড়ি ছিল, এখন তো হোটেল হয়ে গেছে, ওখানে প্রায়ই শুটিং হতো। তখন আমি একটা সিরিয়াল করছি, তো ওখানে পুকুরটায় সাংঘাতিক শ্যাওলা ছিল, তার মধ্যেই জলের সিন ছিল, মানে কলসি করে আমি জল তুলে নিয়ে যাচ্ছি, আবার কলসি ভরছি, চান করছি, এবং সবাই আমাকে দিদি খুব দেখে, কিন্তু শ্যাওলা আছে, যে কোনো মুহূর্তে পা পিছলে যেতে পারে। এবং এই সাবধানগুলো সবসময় কিন্তু টেকনিশিয়ানরাই করেছেন আমাদের। এবং আজকে যে সুস্থ আছি, আজকে যে কোনো কিছু ঘটনা ঘটেনি, এবং কোনোদিন সত্যি নিরাপত্তার কথা ভেবেও দেখিনি যে আলাদা করে নিরাপত্তা পাওয়া প্রয়োজন, তা কিন্তু অনেক অংশেই এই টেকনিশিয়ানদের জন্য। কারণ যখনই কিছু হয়েছে তারা বলেছে আমরা আছি, যখনই কিছু মনে হয়েছে, যখনই কোনো কিছুতে ভয় দেখে পেয়েছি বা কোনো কিছু হয়েছে, তখনই ওরা কিন্তু বলেছে যে দিদি একদম ভয় পেও না, আমরা আছি। এবং হয়তো কোথাও কেটে গেছে, প্রায় দিনে শুটিং এর একটা অঙ্গ, এখানে কাটবে, ওখানে ফাটবে, এখানে কারেন্ট লাগবে, এগুলো হচ্ছে শুটিং এর অঙ্গ। আমি যখন প্রথম শুটিং করতে আসি মনোরমা কেবিন, তখন মেঘনাথ দা আমাকে একটা কথা বলেছিলেন যে অপরাজিতা, তুমি যেখানে শুটিং করছো এটা হচ্ছে যৌতুক গৃহ, যখন যে কোনো কিছু হতে পারে, দেখো এত ইলেকট্রিকের তার, এই ফ্যান চলছে, অমুক হচ্ছে। এবং অনেক সময় এটা হয়েছে যে তখন আগে তো আমাদের ফ্লোর এসি ছিল না, আমাদের ফ্যান চলতো, বড় বড় ফ্যান ছিল, এবং আমাদের বিরাট চুল ছিল, সবাই বলতো চুলগুলো সামলে। অনেক সময় হয়েছে আর্টিস্টের চুল ফ্যানে জড়িয়ে গেছে, তা থেকে বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক ক্ষেত্রে হয়েছে, কোনোদিন কেউ সেভাবে ভাবেইনি। একবার বিদীপ্তারই হয়েছে, ও শুটিং এ এত চোখে জোরে ওকে কারেন্ট মারলো, হসপিটালাইজড হলো, বাঁচবে কিনা কোনো ঠিক ছিল না। হ্যাঁ, আবার এই যে বড় বড় চুল ছিল, আমাদের সবসময় বলতো যে তুফানের সামনে দিয়ে যাওয়ার সময় চুলগুলো ঠিক করে যাও, চুলগুলো ঠিক করে যাও, খোপা বেঁধে নাও, চুল কিন্তু জড়িয়ে যাবে। এইভাবে কিন্তু সবসময় টেকনিশিয়ানরাই আমাদের সাবধান করতো। বা কোথাও একটা ফেটে গেল, কেটে গেল, কিছু বলে প্রোডাকশন, হ্যাঁ এনে দিচ্ছি, এনে দেওয়ার আগেই তারা হয় ব্যান্ডেড বার করে দেওয়া, না হলে কোনো ওই করলে অ্যান্টাসিড বার করে দেওয়া, না হলে সবসময় তারাই করেছে, তারাই করে। আমরা একটা পরিবার। আজকে আপনারা আমাদেরকে যেভাবে হিসেব করতে চান, আর্টিস্টদের যেভাবে কথা বলেন, যেভাবে সফট টার্গেট হিসেবে আমাদেরকে বিভিন্ন ধরনের কটাক্ষ করেন, আপনাদের না আমাদের পরিবারটা সম্বন্ধে কোনো ধারণা নেই। আপনারা যারা বাইরে থেকে কথা বলেন, আমরা হচ্ছি পৃথিবীর মধ্যে একটা আলাদা পৃথিবী। আমরা এই জগৎ সংসারের এই যে ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি একটা আলাদা জগৎ, আলাদা পৃথিবী, আলাদা আইডেন্টিটি। আজকে আমি যখন বাড়িতে থাকি তখন আমার একটা সত্তা, আমি একটা সাধারণ মানুষ, আমি একটা বাড়ির বউ, আমি একটা বাড়ির মেয়ে, আমি, কিন্তু আমি যখন আমার কাজে যাই তখন আমি একটা আলাদা সত্তা। যার জন্য আমরা সবসময় বলি যে এই আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে, এটা পৃথিবীর মধ্যে একটা পৃথিবীর, এখানে ইকুয়েশন আলাদা, এটা এখানে সবকিছুই আলাদা। সুতরাং আলাদা করে দাগিয়ে দিলে বা আলাদা করে এটা কেন হয়নি এই প্রশ্নটা তুললে হবে না, কারণ এটা এইভাবেই চলে এসছে। আজকে এত ইন্টারভিউ তো আপনারা দেখেন, এত জার্নালিস্ট আমাদের প্রশ্ন করে শুটিং এ কি হয়েছিল, কিরাম হয়েছিল, ওই দৃশ্যটা কেমন হয়েছিল, অমুকের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা কিরাম, কি খাওয়া দাওয়া হলো, কি গল্প হলো। কোনোদিন
কোনো জার্নালিস্টকে প্রশ্ন করতে শুনেছেন যে এই যে শুটিংটা করছিলে এখানে সতর্কতামূলক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? কারণ তাদেরও কোনোদিন মাথায় আসেনি, তারাও কোনোদিন এই প্রশ্নটা করেননি যে তোমরা যে শুটিংটা করছিলে কি খাওয়া দাওয়া হয়েছে, হয়েছে এর মধ্যে কোথায় খেললে, কি ক্রিকেট খেললে, কেন করলে, এই সমস্ত কিছু তার মধ্যে কোনোদিন কাউকে প্রশ্ন করতে দেখেছেন আচ্ছা তোমরা যে শুটিংটা করছো এতে সতর্কতা কি কি নেওয়া হয়েছিল? আমায় তো কেউ কোনোদিন করেনি আমার 30 বছরের জীবনে। অন্য কাউকে করে থাকলে সেটা আলাদা ব্যাপার, আমায় কখনো কেউ করেনি। সুতরাং এই যে সেফটি মেজারমেন্টের ব্যাপারটা, এটা সত্যিই আলাদা করতে আমাদের করে কোথাও নাড়া দেয়নি। কারণ আমরা প্রথম থেকে যখন এসেছি তখন বুঝেছি লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, তার নাম অভিনয়। এবং এটা এইভাবেই চলে, এটাই প্রসেস। এবং আমার চারপাশে যারা আছেন তাদেরকে আমায় বিশ্বাস করতে হবে, কারণ তারাই হচ্ছে আমার বল। এটাই আমরা ভেবে এসেছি। আজকে থিয়েটারেও কিন্তু সেটাই শেখানো হয় যে তোমার চারপাশে যারা আছে তারাই কিন্তু তোমার বল, তোমার সমস্ত কিছু। আজকে থিয়েটারেই বলা হয় যে কো অ্যাক্টরকে সবসময় বিশ্বাস করবে, কারণ সেই হচ্ছে তোমার শক্তি। আমার কো অ্যাক্টর আমার শক্তি, আমার টেকনিশিয়ানরা একটা শক্তি। সুতরাং আলাদা করে সত্যিই আমরা ভাবিনি, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছি। কারণ সমস্ত কিছুর ফিলোসফি চেঞ্জ হতে হতে যায়। একটা সময় আমি এই যে তালসারিতেই আমার ঘটনা ঘটেছে, তখন আমার বিয়ে হয়নি, কিন্তু আমার মানে এখন মানে আমার স্বামীর সঙ্গে আমার ওখানেই পরিচয়, ওই শুটিংয়েই পরিচয়। তো তার আগে মাধ্যমিকের পর আমি একবার তালসারি গিয়েছিলাম, একই ঘটনা ঘটেছিল। পরবর্তীকালেও এই ঘটনা যেটা রাহুলের ঘটেছে ঠিক সেম ঘটনা। ওই রকমই একটা ম্যাজিক লাইটের শুটিং হচ্ছে, তখন 4:45 বাজে। শটটা নেওয়া হচ্ছে, নীল মুখার্জি আর আমি ছিলাম, আমরা দুজনে, আমার মাও ছিলেন সেই শুটিংটা। ও বালির এক প্রান্তে, ওই যে চড়াটা, যে চড়াটা নিয়ে তো কথা হচ্ছে, চড়াটার এক প্রান্তে বসে আছে, আমি চড়াটার এক প্রান্তে বসে আছি। লম্বা একটা ট্রলি করেছে ক্যামেরাম্যান, ট্রলিটা আস্তে 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 গিয়ে আমাকে ছেড়ে ওকে ধরছে, তারপরে দেখা যাচ্ছে আমরা দুজনে একসাথে বসে আছি, আমাদের মিল হয়ে গেছে। সেই মুহূর্তে যেই শটটা শেষ হয়েছে সঙ্গে সঙ্গে সমুদ্রের জল বাড়তে আরম্ভ করেছে, আর এদিক থেকে সুবর্ণরেখার জল বাড়তে আরম্ভ করেছে। একই হয়, আর কোনো জলের চিহ্ন মাত্র থাকে না, দুম করে জলটা গলা অব্দি চলে যায়। এবার আমাকে ম্যানেজার বলছে অপা ছোট। এবার আমি তো ওই জলের মধ্যে দিয়ে ছুটছি, আমিও ছুটছি, আমার মাও ছুটছি, আমার মানে নীলও ছুটছে, আমরা সবাই ছুটছি। এবং বর্তমানে যিনি এখন আমার স্বামী, তখনও স্বামী ছিলেন না আর কি, তখন উনি আমাকে পেছন থেকে বলছেন, যিনি মানে আমার প্রত্যেকটা মুহূর্তকে মানে মাপে নাকি, এদিকে যেও না, ওটা করো না, ওষুধ খেয়ে, এটাই তো করেন, অসম্ভব আমার খেয়াল রাখেন, আমাকে প্যাম্পার করেন। তখন তিনি পেছন থেকে বলছে এত ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু হবে না। ভাবুন তাহলে, উনি পেছন থেকে বলছে এত ভয় পাওয়ার কিছু নেই, কিছু হবে না, ওরম ভাবে ছুটো না, ল্যাপেলটা ভিজে যাবে। তখন উনি ওখানের অডিওগ্রাফার ছিলেন, সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন, ওনার মাথায় ভাবছে যে অপরাজিত ওরম জলের মধ্যে ছুটছে মানে আমার তো যন্ত্রটা খারাপ হয়ে যাবে, আমাকে তো কৈফিয়ত দিতে হবে। উনি আমাকে পেছন থেকে বলছেন তুমি অত জোরে ছুটো না, তো এত ভয় পাওয়ার কিছু নেই, লেপেলটা নষ্ট হয়ে যাবে, লেপেলটা আগে খুলে দাও। সুতরাং এইভাবেই হয়। এবং যেখানটা শুটিং হয়েছে আমার বারবার, তার পরবর্তীকালেও আমি আরেকটা সিরিয়াল করতে গিয়ে আমার সেম অভিজ্ঞতা, যে ওই রকম শট হচ্ছিল এবং বারবার এনজি হচ্ছিল, শটটা হচ্ছিল না। তখন জল বাড়তে শুরু করে এবং আমরা আসতে পারি না, সেই নৌকা আমাদের তুলে নিয়ে চলে আসে। নৌকা ছিল, নৌকা করে আমরা চলে আসি। তার পরবর্তীকালে কোনোদিন মনেও হয়নি যে এইরকম ঘটনা ঘটতে পারতো, এটা হতে পারতো, এই রকমের কিছু হতে পারতো। সুতরাং যতক্ষণ না ঘটনা ঘটে যাচ্ছে ততক্ষণ আমাদের টনক নড়ে না, ততক্ষণ আমাদের টনক নড়ে না। এই যে আজকে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। এবং ওই কথাটা মিথ্যে হয়ে গেছে, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, তার নাম অভিনয়, এটা মিথ্যে হয়েছে। কারণ জীবন সবার আগে, জীবন সব থেকে দামি, সেই জন্যই এই ডিসিশনটা নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে যেটা বারবার প্রশ্নটা উঠে আসছে যে যে সংস্থা যাদের কাজ করতে গিয়ে এটা হয়েছে, তারা যে যা যা কথা বলেছে
তার মধ্যে অসঙ্গতি আছে, ডেফিনেটলি আছে, আমিও শুনেছি। তারা যেভাবে বলছেন সেভাবে হয় না। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি শুটিং করেছি ওখানে। ওখানে খুব কম সময়ের মধ্যে জল উঠে যায়, এবং জল উঠে যায়, বিশাল জল উঠে যায়, এটা হয় ওখানে। সুতরাং তারা, আমার কিন্তু মাঝে মাঝে স্লো কানেকশন হচ্ছে, আপনারা একটু দেখে নেবেন। আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে তো? মানে আমার কথা শোনা যাচ্ছে নিশ্চয়ই, কেউ একটু হ্যাঁ বলবেন। তো এটা ঘটনাটা ঘটে, কিন্তু যারা এইভাবে এক্সপ্লানেশন দিয়েছেন তারা ঠিক করেননি। হয়তো আমি বলবো যে একটা বিপদ যখন হয়ে যায়, ওই হঠকারিতায় মানুষ কি বলবে তার কোনো ঠিক থাকে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা হয়তো পাজল হয়ে গিয়ে বা ভয় পেয়ে গিয়ে হয়তো অনেক রকমের কথা বলেছেন, কিন্তু যাই বলে থাকুন না কেন সেটা ঠিক হয়নি। কারণ এই যে ম্যাজিক মোমেন্টসকে নিয়ে কথা হচ্ছে, ম্যাজিক মোমেন্টসের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, এবং শিল্পীরা, প্রচুর শিল্পীরা ওতে কাজ করে থাকেন। এবং আমার মনে আছে আমি 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত টানা ওই হাউসে কাজ করেছি, একদম 2012 থেকে 19 টানা 8 বছর। এবং 2012 সালে আমি যখন ওদের কাজ করতে ঢুকি জলনূপুর, তখন আমার ননদের ছেলে হয়েছিল, ননদ তখন চাকরি করতো। তখন আমি ওদেরকে বলেছিলাম যে আমাকে এই সিরিয়ালটাই নিলে একটাই মুশকিল হচ্ছে যে আমার কিন্তু সকালবেলা ছেলেটাকে দেখতে হয়, আমি ওইভাবে ছেড়ে আসতে পারি না, কারণ যিনি দেখাশোনা করেন তার উপর খুব একটা ভরসা করতে পারি না, আর আমার শাশুড়ি সেই সময় রান্না টান্না করেন, রাজ্যের কাজ থাকে, সুতরাং বাচ্চাটাকে আমাকে দেখতে হয়, আমি 2টোর আগে কিন্তু শুটিংয়ে ঢুকতে পারবো না। ওনারা কিন্তু তাই মেনে নিয়েছিলেন। এবং ম্যাজিক মোমেন্ট এমন একটা হাউস, আমি যতদিন কাজ করেছি ততদিন আমি দেখেছি, যেরকম উইন্ডোজ এমন একটা হাউস, এই ম্যাজিক মোমেন্টের কাজের সময় আমি উইন্ডোজের বেলা শেষে করি। তখন আমি যখন শিবুকে বলেছিলাম যে শিবু আমি সিরিয়াল, মানে এই তোর ছবিটা করতে পারবো না, তখন বলেছিল কেন করতে পারবি না? আমি বললাম আমি সিরিয়াল করছি, আমাকে ছাড়বে না। তখন শিবু বলেছিল তোকে করতেই হবে। তখন আমি বলেছিলাম যে আমার অনেকগুলো সমস্যা আছে, আমি করতে পারবো না, আমি মেগা সিরিয়াল করছি। তখন লীনাদি আমাকে ছেড়েও দিয়েছিলেন শিবুর শুটিং এর জন্য। এবং আমি যখন শিবুকে বলেছিলাম যে শিবু বলেছিল কোনো অসুবিধা হবে না, এই ম্যাজিক মোমেন্ট, এই উইন্ডোজ, এরা কি করে আর্টিস্টকে খুব প্যাম্পার করে, আমি যতদিন কাজ করেছি অসম্ভব গুরুত্ব দেয়। যে আমি যখন বলেছিলাম যে 2টোর আগে আমি শুটিংয়ে আসতে পারবো না, ওরা কিন্তু সেটাই মেনে নিয়েছিলেন যে ঠিক আছে তুমি 2টোর সময় শুটিংয়ে এসো। এটা কিন্তু বছরের পর, কারণ জলনূপুর 4 বছর চলেছিল। 4 বছর ওই অবস্থাটা চলেনি, এটা আমি 1 বছরেরই ঘটনা বলছি, কিন্তু 4 বছর, তার পরবর্তীকালে পুণ্যিপুকুর, তারপরে পরবর্তীকালে কিছুদিন সন্ন্যাসী রাজ, এবং তারপরে আমি ডিসাইড করি যে আমি আর সিরিয়াল করবো না বেশ কিছু বছর, এবং আমি ওদের জানাই, এবং সেটাও ওনারা খুব স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছিলেন। তো কোথা থেকে কি হয়, কিভাবে কি হয়, কোন জায়গাটা কোথায় যায়, এটা বলাটা না খুব মুশকিল, এটা বলাটা সত্যিই কিন্তু মুশকিল। কারণ আমি ওনাদের ওই সময় যতদিন কাজ করেছি ততদিন আমি দেখেছি যে অত্যন্ত বয়স্ক, তখন সৌমিত্রবাবু ওই সিরিয়ালে কাজ করতেন, সাবিত্রী চট্টোপাধ্যায় কাজ করতেন, বয়স্ক শিল্পীরা সমস্ত কাজ করতেন, এবং তারাও খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেন, খুব আনন্দের সঙ্গে কাজ করতেন, কারণ ওই হাউস প্রত্যেকটা আর্টিস্টকে যথাযথ সম্মান দেন। আমরা সম্মানটা খুবই চাই, এবং সম্মানটা খুব ম্যাটারও করে। এই প্রসঙ্গে একটা গল্প বলবো আপনাদের। এই সময় মানে যখন আমি জলনূপুর করছি, তখন আমি গয়নার বাক্স বলে একটা সিরিয়াল করি। গয়নার বাক্স সিরিয়ালে, গয়নার বাক্স বলে একটা ছবি করি, নট সিরিয়াল, এত সিরিয়াল নিয়ে কথা হচ্ছে বলে আমি সিরিয়াল বলে ফেলি। গয়নার বাক্স নিয়ে একটা ছবি করি, তার পরিচালক ছিলেন অপর্ণা সেন। তো গয়নার বাক্সতে একটা বেড়ালের ভূমিকা ছিল, একটা বেড়াল অভিনয় করেছিল, সেই বেড়ালটাকে বম্বে থেকে আনা হয়েছিল। তো আমি দেখতাম যে, আমি প্রত্যেকদিন দেখতাম যে বেড়ালটাকে এনেছিল, বেড়ালটাকে রোজ খাওয়ানোর সময় ওর সঙ্গে 2টো অ্যাটেন্ডেন্ট এসেছিল, বেড়ালটাকে রোজ খাওয়ানোর সময় গলায় বিপ বেঁধে দেওয়া হতো, তাকে চামচে করে খাওয়ানো হতো, তাকে বিভিন্ন সময় কখন সে এটা খাবে, কখন সে ওটা খাবে খাওয়ানো হতো। এবং সে তো নিজে হাতে খায় না, কিন্তু তা সত্ত্বেও যখন সে খেত তখন ওয়েট টিস্যু দিয়ে তার হাত পাটা পুছে দেওয়া হতো, তার অ্যাটেন্ডেন্টরা তাই করতো। তখন আমি বলতাম যে বেড়ালের এত যত্ন, বাবা একটা বেড়ালের এত যত্ন, খুব
মানে দেখাশোনা করতো। তারপরে একদিন দেখছি আমাদের শর্ট আছে, বেড়ালটা দরকার, রিনাদি চিৎকার করছে এই বেড়াল কোথায়, বেড়াল কোথায়, বেড়াল কোথায়। রিনাদি মানে অপর্ণা সেনের, আমরা রিনাদি বলে ডাকি। তখন বেড়ালের মালিক বেড়ালকে কোলে নিয়ে চলে যাচ্ছে। তখন সবাই গিয়ে, ম্যানেজার গিয়ে ধরেছে, বলছে বেড়াল নিয়ে আপনি চলে যাচ্ছেন কেন? তখন বলছে বেড়ালকে কেন বেড়াল বলে ডাকা হলো? ওর নাম কালিকা প্রসাদ, ওকে ওর নামে ডাকো, ওর তো সম্মান দরকার। ও যে কাজটা করছে, আজকে এই বেড়ালটার বাবা অন্য ছবিতে কাজ করেছে, মা অন্য ছবিতে কাজ করেছে, এর একটা পেডিগ্রি আছে। সুতরাং ওর নাম হচ্ছে কালিকা প্রসাদ। ওকে যদি তোমরা কালিকা প্রসাদ বলে না ডাকো, বেড়াল বলে ডাকো, তাহলে কিন্তু আমি বেড়াল নিয়ে চলে যাব, বেড়ালকে আমি অভিনয় করতে দেব না। সেই জিনিসটা আমাকে কিন্তু খুব নাড়া দিয়েছিল যে আমাদের প্রফেশনের নাম এবং সম্মানটা খুব জরুরি। আমাদের যারা যথাযথ সম্মান দেন তাদের কাজ কিন্তু আমরা অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও করে দিই। পয়সা কম হলেও করে দিই, কষ্ট করে করে দিই, দিনরাত খেটে করে দিই। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়ে হচ্ছে মানুষের জীবন। সেই মানুষের জীবনটা যদি সম্মান না পায়, মৃত্যুর পরে যদি সে সম্মান না পায়, তার মৃত্যুটা যদি সম্মান না পায়, তার মৃত্যুকে নিয়ে যদি নানা ধরনের কথা হয়, তাহলে এত দিনের যে রেপুটেশন সেগুলো সব মিথ্যে হয়ে যায়। আজকে আমি এইটাই হচ্ছে মানুষের জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি, যে আমি সারা জীবন হয়তো একটা ভালো সম্পর্ক একজনের সঙ্গে মেনটেন করলাম, একদিনের একটা ঘটনায় কিন্তু সম্পর্কটা শেষ হয়ে যায়। তখন যে সারা জীবন করেছি সেটা মিথ্যে হয়ে যায়। এটা দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে ঘটে, যে আমরা সারা জীবন একটা মানুষের জন্য হয়তো অনেক করলাম, বা একটা মানুষ আমাদের জন্য অনেক করলাম, একদিনের এমন একটা মিথ্যাচার হলো, এমন একটা ঘটনা ঘটলো যে সেখানে সম্পর্কটা নষ্ট হয়ে গেল। সেটাই হচ্ছে প্রধান। এক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে, যে এত ধরনের কথা হয়েছে, এত কিছু হয়েছে, যে যাদের সঙ্গে এটা হয়েছে, যাদের পরিবার থেকে, যে পরিবার এইরকম একটা, যাদের পরিবারের এরকম একটা লস হয়েছে, যাদের পরিবারের এরকম একটা ক্ষতি হয়েছে, তারা তো তাদের মেনে নেওয়া তো ছেড়েই দিন, তারা তো মেনে নিতে পারবেনই না, এবং আমরাও কেউ মেনে নিতে পারছি না। সেই জন্য আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন আমরা কিন্তু সেসব, আমি বললাম না আজকে যে আমি ভালো আছি, আমি যে সুস্থ আছি, আমি যে কথা বলছি, তার সিংহভাগ কিন্তু টেকনিশিয়ানদের জন্য। তারা কিন্তু আমাকে হেল্প করে এসেছেন। আমি একজন টেকনিশিয়ানের বউ, আমি যে 30 বছর সংসার করছি সেটা কিন্তু একজন টেকনিশিয়ানের সঙ্গেই করছি। সুতরাং এইখানে আর্টিস্ট টেকনিশিয়ান সবাই এক হয়েছেন, কারণ তারা এটা মেনে নিতে পারছেন না, কেউই এটা মেনে নিতে পারছেন না। এবং বড়রা যারা আমাদের সঙ্গে আছে, যারা আমাদের গার্জেন, যেরকম রঞ্জিত দা, বুম্বা দা, চিরঞ্জিত দা, ঋতুদি, আরো সবাই, শান্তি দাদা, এনাদের সবার বক্তব্য হচ্ছে যে এইটা জানাটা খুব দরকার, এবং এই জানাটা সহজেরও খুব দরকার। সহজ যাতে না একটা ভুল ধারণা নিয়ে বড় হয়, এবং সহজকে, সহজের বন্ধু বান্ধবরা যাতে ভুল ধারণা করে একটা অন্যরকম কথা না বলতে পারে কোনোদিনও। তারা না সহজকে বলতে পারে যে তোমার বাবা তো শুটিং শেষ হয়ে গিয়েছিল, তার কো অ্যাক্টরের সঙ্গে গল্প করতে করতে সমুদ্রে গিয়ে ডুবে গিয়েছিল। এটা তাদের প্রাপ্য নয়। কারণ আমি যদি আমার কাজের জায়গায় মারা যাই, সেটা আমার কাছে অত্যন্ত অহংকারের। আমি যদি কাজ করতে করতে মারা যাই, আমি সবসময় চাই যে আমি যেন আমার কাজের জায়গায় মারা যাই। তাহলে মানে আমি আমার কাজের জায়গায় মারা গেলাম বলে আমি শহীদ হলাম, তার সম্মানটাই অন্যরকম। এবং আমার পরবর্তীকালে আমি যাদেরকে রেখে যাব তাদের কাছেও সেটা খুব সম্মানের, যে আমার মা বলো, আমার বড় মা বলো, আমার কাকিমা বলো, আমার মাসি বলো, আমার দিদি বলো, যে সে সম্মানের সঙ্গে মারা গেছে, কারণ সে তার কাজের জায়গাতে মারা গেছে। এটা অত্যন্ত সম্মানের। যে মানুষটা তার কাজের জায়গায় মারা যায় সে কিন্তু শহীদ হয়। সুতরাং তার এই অধিকারটা তুমি কাটতে পারো না। অ্যাক্সিডেন্ট হতে পারে না তা নয়, কিন্তু তুমি তার এই অধিকারটা কাটতে পারো না। হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে, অনেকটা বড় ক্ষতি হয়েছে। 3টে সিরিয়াল বন্ধ হয়ে যাওয়া মানে সবার, অনেক মানুষের কর্মসংস্থান হারানো, এটা ঘটনা। আমি অত্যন্ত ব্যথিত, কারণ আমাদের সঙ্গে এই ঘটনা তো ঘটে। আমরা যারা কাজ করি তারা তো এইটা জেনেই এসেছে যে এই প্রফেশনটা এরকম।
আগে একটা মেগা সিরিয়াল যখন হতো তখন আমাদের গ্যারান্টি ছিল 3 বছর চলবে মিনিমাম, যে একটা মেগা সিরিয়াল ঢুকলাম মানে 2-3 বছর নিশ্চিন্ত। এখন তো 5 মাস হলেও অনেক বেশি। একটা সিরিয়াল যদি 5 মাস চলে তাহলে আমরা মনে করি অনেক চলেছে, কারণ যে কোনো 2 মাস 3 মাসের মধ্যে বন্ধ হতে পারে। যে কোনো সময় চ্যানেলের লোক এসে বলবে কাল থেকে বন্ধ, এবং তুমি যদি তার রিজন জানতে চাও কেউ তোমার ফোনটাও ধরবে না। আজকে আর্টিস্ট ফোরামকে তো তবু বলতে পারছেন, যাদের অভিযোগ আছে যে আর্টিস্ট ফোরাম কেন এরকম একটা ডিসিশন নিল, এবং আর্টিস্ট ফোরাম তো অত্যন্ত মর্মস্পর্শী একটা ডিসিশন নিয়েছেন, কারণ এই মেয়েটার এই জাস্টিসটা দরকার, আমাদের এই জাস্টিসটা দরকার, এবং আমাদের এই যে সেফটি মেজারমেন্টগুলো নেওয়া হয়েছে এগুলো সবার দরকার এখন দাঁড়িয়ে। এটা আমাদের সবার, যারা বলছেন তাদের জন্যও দরকার, প্রত্যেকটা আর্টিস্ট প্রত্যেকটা টেকনিশিয়ানের জন্য। কিন্তু চ্যানেল যখন এসে বলে যে কাল থেকে আর শুটিং হবে, এবং তারা যথাযথ, কারণ একটা চ্যানেল যখন ডিসাইড করে, মানে কেউ যখন ডিসাইড করে যে কাজটা আর চালাবে না, বা এই কাজটা চালানো সম্ভব হচ্ছে না, বা এই কাজটা তারা ব্যবসা দিচ্ছে না, তারপরে যদি তারা 7 দিন শুটিং করে সেটা তো ভীষণ খরচ সাপেক্ষ, কারণ শুটিংটা তো বিশাল খরচ। সুতরাং সেটা যত তাড়াতাড়ি বন্ধ করা যায় ততটাই তাদের শ্রেয় মনে হয়, এবং এটা বিজনেসের দিক দিয়ে একদম ঠিক। বা প্রডিউসারে যখন মনে করেন যে এই কাজটা আমাকে ব্যবসা দিচ্ছে না, বা এই কাজটার জন্য আমার অসুবিধে হচ্ছে, বা এই কাজটা স্লট চেঞ্জ করে দিলে আমি এটা চালাতে পারবো না, মানে আমার পক্ষে চালানো সম্ভব, তখন আসে তার তড়িঘড়ি করে গুটিয়ে নেয় 1-2 দিন বা 1 সপ্তাহের মধ্যে। তার কারণ হচ্ছে তার মনে হয় যে সেটা খুব খরচ সাপেক্ষ, আর কেন খরচা করব, এটা তো মনে হয়। খেতে পারবে না, আমার কি হবে, আমার সামনে কাজ নেই, আমার সংসার চলবে না, এই বলে তো কেউ থেমে থাকে না। আমার সঙ্গেই হয়েছে, আমি লাস্ট যে সিরিয়ালটা করছিলাম, এই ম্যাজিক মোমেন্টারি সিরিয়াল জল থই থই ভালোবাসা, আমাকে বলা হলো যে তুমি 11 দিন ছিলে না চ্যানেলের, মানে মানে হর্তাকর্তা ব্যক্তি যারা যারা এইচআরে আছেন, মানে বড় পোস্টে আছেন, এবং কলকাতার বাইরে যারা আছেন, তারা খুব অসন্তুষ্ট হয়েছে। আমি বললাম অসন্তুষ্ট হওয়ার তো কিছু নেই, সিরিয়াল যখন শুরু হয়নি তখন আমি বলে দিয়েছিলাম আমার 11টা ডেট নেই, আমার ছবিতে দেওয়া আছে, তো এখানে তো অসন্তুষ্ট হওয়ার কিছু নেই। না এরম করলে হবে না, অপরে যেত, তুমি লিড করো, তুমি আগামী 3 মাসের ডেট দাও। তখন আমার যা যা কাজ ছিল, যা যা কমিটমেন্টস ছিল, সমস্ত কিছু সরিয়ে কি হবে না হবে যাদের সঙ্গে ইনিশিয়াল কথাবার্তা চলছে, আমি 3 মাসের ডেট দিয়ে দিলাম, এবং সবাইকে না করেই দিলাম। তার ঠিক 2 সপ্তাহের মাথায় সিরিয়ালটা বন্ধ হয়ে গেল, এবং তার কোনো রিজন নেই, তার যে টিআরপি নেই এরকম নয়, তার যে মানে শেয়ার নেই এরকম নয়, সমস্ত কিছু আছে, কিন্তু সিরিয়ালটা বন্ধ হয়ে গেল। কেন? কোনো উত্তর নেই, প্রডিউসারের কাছেও কোনো উত্তর নেই, কারোর কাছেই কোনো উত্তর নেই। এটা নাকি চ্যানেলের ওপর মহল থেকে ডিসাইড করেছে। আমরা এটা জেনে এই যে সিনেমাটা করছিলাম, রাহুল করছিল, যেটা অর্ধেক হয়ে আছে, যে হঠাৎ একদিন শুটিং হতে হতে কাল থেকে শুটিংটা বন্ধ, কেন? প্রডিউসার পয়সা দিতে পারছে না, এখনো দেয়নি, ছেলেটা তো চলেই গেল, এখনো দেয়নি। কি করব? এটা জেনেই এই কাজটা করতে এসেছি। এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো, আমিও তো একটা সময় নতুন ছিলাম, যে বাচ্চা, আমাদের মা বলে একটা সিরিয়াল হতো, তাতে শ্রীতমা ঝিলিক করতো, তিথিটা তখন আরো ছোট ছিল, সে দুটোই ঝিলিক করতো। একটা ফ্লোরে শুটিং হতো মেঘনাথসা কলেজের ওখানে, বাজ পড়লে বৃষ্টি হলেই চচ্চর চচ্চর করে আগুন লেগে যেত ফ্লোরে, রোজের ঘটনা। তারপরে ওই ফ্লোরটা ছেড়ে দিল, তারপরে সবাই ডিসাইড করলো যে ওইভাবে কাজ করা যাবে না, কিন্তু আমি 3 দিন ফেস করেছি, শর্ট সার্কিট হয়ে যেত। ম্যাক্সিমাম দিন, এই গরমকাল আসছে, বন্ধ করো বন্ধ করো না বন্ধ করো, হু হু করে বাটার পেপার জ্বলতে শুরু করে দেবে ফ্লোরের মধ্যে। এটা রোজের ঘটনা, এটা সবাই অভ্যস্ত, তার মধ্যেই মানুষ কাজ করে, তার মধ্যেই ভালোভাবে কাজ করার চেষ্টা করে, তার মধ্যেই প্রাণপাত করে দেয় যাতে তার কাজটা থাকে, এবং আগামীতে তার কাজ, সে আরো কাজ পায়, মানুষ তাকে ভালোবাসে, এবং মানুষ ভালোবাসলে সে ভালো থাকবে, তার কাজ থাকবে, মানুষ চাইলেই তার কাজ আসবে। এই জন্য আর্টিস্ট, আমরা বলি না আর্টিস্ট আবেগী হয়, আর্টিস্ট শুধু আবেগী হয় না,
শিল্পী তো শিল্পী, সে তো আবেগ দিয়ে কাজটা করবে। একজন টেকনিশিয়ানও ভীষণ আবেগী হয়, সেও তার বেস্টটা দিতে চায়। একজন কলাকুশলী যে, সেও কিন্তু তার বেস্টটাই দেয় তার কাজের জন্য। আমি অনেককে দেখেছি যে আমাদের কোভিডের সময় অনেক টেকনিশিয়ান হয়তো এই প্রফেশন ছেড়ে অন্য কোনো কাজ করছেন, যেহেতু কাজ নেই, কাজের বাজার খারাপ হয়ে গেছে, আমাদের ইন্ডাস্ট্রিতে এখন কাজ ভীষণ কম, তাই তারা হয়তো, কিন্তু তারা কেউ ভালো নেই, তারা সবাই এই কাজটাই করতে চায়। আমরা বলি এটা হচ্ছে আফিং কাঠের তক্তা, একবার যে শুয়ে পড়েছে তার অন্য কিচ্ছু করতে ভালো লাগবে না। কিন্তু এই কাজের এই নিয়ম, যার জন্যই বলি যে পৃথিবীর মধ্যে পৃথিবী, আমরা নিজেকে শেষ করে দিই, আমরা পাত করে দিই কি না আমাদের বেস্টটা দেওয়ার জন্য, এবং সেটা একটা স্পট বয় থেকে আরম্ভ করে আমরা সবাই। সুতরাং আমি যখন একটা ভালো কাজ করি, আমার যখন নাম হয়, সেটা আমার একার ক্রেডিট নয়, আমাদের সবার ক্রেডিট, আমাদের প্রত্যেকের ক্রেডিট সেটা। যারা কাজ করেছে সবার, আমার যে চুল বেঁধেছে, আমার যে মেকআপ করেছে, আমাকে জামা কাপড় পরিয়েছে, আমাকে যে চা দিয়েছে, আমার ফ্লোরে যে ঝাঁট দিয়েছে, যে ক্যামেরাম্যান, প্রত্যেকের ক্রেডিট, প্রত্যেকটা মানুষের ক্রেডিট সেটা। সেইখান থেকে বিপদ হয়, অ্যাক্সিডেন্ট হয়, অনেক কিছু হয়, বাইরে থেকে বিপদ আসে। যেরকম আমি যখন লক্ষ্মী কাকিমার শুটিং করছিলাম, তখন 1 সেকেন্ডের জন্য বেঁচে গেছি। উল্টো দিকের যে কনস্ট্রাকশন বিল্ডিং, যে বিল্ডিং এর মানে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, সেখান থেকে এরম বড় বড় ইট ছুঁড়ে মারছিল। কোনো একটা কিছু গন্ডগোল হবে, কোনো কিছু প্রডিউসারের সঙ্গে কোনো ঝামেলা হবে চাঁদা টাদা নিয়ে, এবং একটা মানে আমি জাস্ট মানে আমি যদি 1 সেকেন্ড আগে বেরোতো, আমার মুখে ইটটা পড়তো, ইটটা আমার গাড়িতে পড়লো, গাড়িটা ভেঙে চুরমার হয়ে গেল সামনের দিকটা। কি, কেন, কোনো কোনো এক্সপ্লেনেশন নেই কি জন্য, বিরাট ক্ষতি হলো। সুতরাং ক্ষতি যাতে আর না হয় আমাদের সকলের, প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা টেকনিশিয়ান। এমনিতেই আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিটা, কাজ কম, ছবি কম হয়, অনেক রকমের এখন সমস্যা আছে, সমস্ত কিছু। আগে যেরকম আমরা মেগা সিরিয়াল করলে কি হতো, একসঙ্গে 4-5টা মেগা সিরিয়াল করতাম, এখন তো মানুষ একটাই সিরিয়াল করতে পারে। এরকমও হয়েছে 5টা মেগা সিরিয়ালে অভিনয় করছি, 5টাই একসাথে বন্ধ হয়েছে। বেকার, বেকার মানে হদ্দ বেকার, সামনে কিচ্ছু নেই। লাস্ট হয়েছে কুরুক্ষেত্র করছি, গানের ওপারে করছি, আরো একসঙ্গে সবকটা বন্ধ হলো 1 মাসের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে। চ্যানেলই উঠে গেল, কিছুদিন আগেই হয়েছে যে যে যখন চ্যানেল উঠে যায়, যে একটা চ্যানেলে হয়তো 7টা সিরিয়াল চলছে, 8টা সিরিয়াল চলছে, 6টা সিরিয়াল চলছে, 2টো নন ফিকশন চলছে, এরকম সেই চ্যানেলটাই 1 মাসের মধ্যে র্যাপ আপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আর্টিস্ট টেকনিশিয়ান বেকার তো বেকার, চ্যানেলে যারা চাকরি করছে তারা হদ্দ বেকার, কয়েক হাজার মানুষ একসাথে বেকার। এটাই হচ্ছে আমাদের ভাগ্য, এটাই হচ্ছে আমাদের পরিণতি, এটাকে মেনে নিয়েই আমরা এগিয়ে চলছি, এটা মেনে নিয়েই আমরা কাজ করছি। সুতরাং আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের সঙ্গে যেটা ঘটেছে, যে এইরকম একজন আর্টিস্টকে, এইরকম একজন মানুষকে আমরা হারিয়েছি, তার পরিবার হারিয়েছে, আমরা হারিয়েছি, এবং সে তাকে হারিয়ে সে আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। যে সবটা দাও, তুমি যাকে সবটা দিচ্ছ তারও দায়িত্ব হচ্ছে তোমাকে সবভাবে সুরক্ষা দেওয়ার। যার জন্য তুমি সবটা দিচ্ছ তারও দায়িত্ব হচ্ছে তোমাকে সুরক্ষা দেওয়ার। সুতরাং যারা এই ডিসিশন নিয়েছেন, রঞ্জিত দা, বুম্বাদা, ঋতুদি, পিয়াদি, অনেকে, এবং ফেডারেশনের পক্ষ থেকে স্বরূপ বিশ্বাস, তাকে আমি কুর্নিশ জানাই, কারণ ফেডারেশন এমন একটা সংগঠন টেকনিশিয়ানদের যারা অত্যন্ত সংঘবদ্ধ, একজোট হয়ে থাকেন, এবং তারা কিন্তু সহজে সবকিছু মানে না।
তারা যখন ওনাকে প্রতিনিধি হিসেবে মানেন তাদের, তার মানে ওনার প্রয়োজনীয়তা আছে বলেই মানে। সেই জন্য আজকে সবাই মিলে এই উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ থেকে আগে যখন 24 ঘন্টা কাজ হতো সিরিয়ালে, টেলিভিশনে যখন 24 ঘন্টা কাজ হতো, আমরা শুধু বাড়িতে স্নান করতে আসতাম, তারপরেই আবার দৌড়তাম। প্রত্যেকে অসুস্থ হচ্ছিল, আর্টিস্ট থেকে টেকনিশিয়ান থেকে। সেই সময় কিন্তু অনেকের ক্ষতি হয়েছে, অনেকে মারা গেছে। তখন কিন্তু যখন এই আর্টিস্ট ফোরাম থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে শুটিংটা 14 ঘন্টা করা হবে, তখন সবাই এর বিরোধিতা করেছিল যে কি করে হবে, 14 ঘন্টার মধ্যে কি করে হবে, কি করে এপিসোড জমা দিব, দিচ্ছে তো, পারছে তো। সুতরাং আজকে যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তটা সবার জন্য খুব ভালো হবে, আমি এটা মনে করি। এটা প্রত্যেকটা আর্টিস্টের জন্য ভালো হবে এবং ভবিষ্যৎ যারা আসছেন কাজ করতে তাদের জীবনের জন্য খুব ভালো হবে, আমি এটা আশা রাখি। এই আর্টিস্ট ফোরামের উপর, ফেডারেশনের উপর আগে তারা যে সিদ্ধান্তটা নিচ্ছে তার উপর বিশ্বাস রাখুন। দেব আছে সঙ্গে, সবাই আছে, প্রত্যেকে এতগুলো মেধাবী লোক আছে, এতগুলো বড় মাপের মানুষ আছে, তারা যে ডিসিশনটা নিয়েছে সেই ডিসিশন কোনোদিনও ভুল হতে পারে না। সুতরাং আমরা সুরক্ষা পাবো, আমাদের একটা সুরক্ষার ব্যবস্থা করা হবে আর্টিস্ট টেকনিশিয়ান সবার, এবং তার সঙ্গে আমরা বিচারও পাবো। এই বিচারটা পেতেই হবে। সব বিচার আমরা পাই না, লড়াই করেও পাই না, এবং সেটা আমরা মেনেও নিই এবং সেটা সময়ের সঙ্গে সঙ্গে ভুলেও যাই। কিন্তু যাদের ব্যথা, যাদের ক্ষত, তাদের সেই ক্ষত দগদগে ঘাটা রয়েই যায়। সুতরাং এই ঘাটা আমাদের ঘা। এই ঘাটা তখনই শুকোবে যখন আমরা সঠিক জিনিসটা জানতে পারবো। ততদিনের জন্য আমাদের সবাইকে একটু কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর প্রে করতে হবে আরো ভালো কাজ যেন আমরা করতে পারি, আমাদের ইন্ডাস্ট্রিতে যেন আরো প্রচুর প্রচুর কাজ হয়। কারণ এখন টেলিভিশনটা মাত্র 2টো চ্যানেলের ওপরেই দাঁড়িয়েছে, 3টে চ্যানেলের ওপর দাঁড়িয়ে আছে। আগে যেরকম অনেকগুলো চ্যানেল ছিল, অনেক মানুষ কাজ করতে পারতো, এখন সেই সংখ্যাটা কমে গেছে বলে মানুষের সত্যিই কষ্ট। আর্টিস্টদের যেরকম কষ্ট, আর্টিস্টরা যেরকম, আমি যেরকম এতদিন কোনোদিনও বসে থাকতাম না, আমি যেভাবে এখন বসে থাকি, আমি এতদিন কোনোদিনও বসে থাকতাম না, কারণ কাজ এত কম হচ্ছে, সেই জন্য আমাকেও বসে থাকতে হচ্ছে। আমিও অনেক দিন করে বসে থাকি এবং সবাই বসে থাকেন, এটা খুব কষ্টের, এবং যারা বসে থাকেন তারাই জানেন এটা অত্যন্ত কষ্টের। এবং আরো আরেকটা জিনিস যেটা এখানে আলোচনা হয়েছে, যে সমস্ত আর্টিস্ট ব্যান হয়ে আছেন, অনেক মানুষ ব্যান হয়ে আছেন, এবং সিরিয়ালেও যে কিছু মানুষজন ব্যান হয়েছেন, এটা আমি জানতাম না কেন, কি কারণে আমি জানি না, এরকম তো হয় না। যাই হোক, তো ব্যান হয়ে আছে কথাটা ঠিক নয়, মানে তারা কাজ করতে পারছেন না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে, যে সেইখান থেকে একটা আলোচনা করা হবে, কালকে দেবও বললেন, এবং আশা করি বড়রা সেই ডিসিশন নেবেন, খুব তাড়াতাড়ি নেবেন। কারণ প্রত্যেকের কাজে ফেরাটা খুব জরুরি। কারণ একটা দুর্ঘটনা এইভাবে ঘটেছে, আরেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উৎসব বলে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একজন ডিরেক্টরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কোনো ট্রেস নেই। আরো অনেক দুর্ঘটনা ঘটতে কিন্তু সময় লাগবে না, দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু একগাল মাছি হয়ে যাবে। দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু সেটা কোনো কিছু দিয়ে, কারণ মানুষ চলে গেলে তাকে কিন্তু আর কোথাও পাওয়া যাবে না। সুতরাং আর যাতে কোনো দুর্ঘটনা, মানুষের ডিপ্রেশন থেকে, কারণ এখন মানুষের খুবই ডিপ্রেশন হয়, মানুষ অসহায় বোধ করেন, আমাদের প্রফেশনে তো বটেই। সুতরাং সবার যাতে কাজ থাকে, সবাই যাতে কাজে ফিরতে পারে, নিশ্চয়ই বড়রা সেই সিদ্ধান্ত নেবেন। এবং আমি মনে করি না যে সুস্থ আলোচনার মাধ্যমে কোনো কিছু সম্ভব হয় না, মানে সবকিছু সম্ভব হয় সুস্থ আলোচনার মাধ্যমে। একটা সুস্থ আলোচনা, সুস্থ সিদ্ধান্ত সবকিছু ঠিক করে দিতে পারে। সুতরাং আমি আশাবাদী যে সমস্ত পরিস্থিতিটাই ঠিক হবে। আর একটা হাউস বন্ধ হওয়া মানে কিন্তু সবার ক্ষতি। একটা হাউস যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু সারা ইন্ডাস্ট্রির ক্ষতি। কিন্তু তার থেকেও অনেক বেশি ক্ষতি হচ্ছে সত্যিটা না জেনে সবকিছু মেনে নেওয়া, সেটা আরো বড় ক্ষতি সবার জন্য।
এবং ভবিষ্যতের জন্য। তাই আমি মনে করি এটা খুব সঠিক সিদ্ধান্ত যে সম্পূর্ণ সত্যটা জেনে আবার সবকিছু আগের মতো করা হোক। আর আমার যে কথাগুলো বলার ছিল আমি সবটাই বললাম। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। প্রত্যেকে ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আবার কোনোদিন আজকে যে লাইভটা ছিল সেটা একটা মর্মান্তিক বেদনা নিয়ে এই লাইভটা করলাম, কারণ এই কথাগুলো আমাকে সবাই প্রশ্ন করছে। আমি যখন আমার এই লাইভটা চলছিল তখনও অনেকজন জার্নালিস্ট, আমি বারবার কাটছিলাম এই কারণেই যে অনেকে আমাকে ফোন করছিলেন, সবাই জানতে চাইছিলেন। তাদের সবাইকে আলাদা আলাদা করে বলার থেকে এইভাবে বলে দেওয়াটা ভালো। আমি যখন নিজে এইভাবে লাইভটা করতে পারলাম তখন আমি অনেকগুলো কথা একসঙ্গে বলতে পারলাম, যেটা প্রশ্ন করলে বলাটা সম্ভব হয় না। তো আমি যে এই কথাগুলো বলতে পারলাম, এবং কদিন ধরেই আমাকে সবাই প্রশ্ন করছিলেন, আমি ক্ষমা প্রার্থী যে আমি উত্তর দিতে পারিনি, আমি উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিলাম না। আজকে আমি আমার মতো করে উত্তরগুলো দিতে পারলাম, সেই জন্য আমারও খুব শান্তি লাগছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কারণ সাবধানতা হচ্ছে সব থেকে বড়। সাবধান থাকলে তারপরেও যদি কিছু ঘটে তাহলে নিজের কাছে অন্তত এই সান্ত্বনা থাকবে যে আমি সাবধান ছিলাম, তারপরে ভগবানের ইচ্ছে হয়েছে। সাবধানতা খুব বড় জিনিস। আমরাও সাবধান থাকবো, আপনারাও সাবধান থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।